না কোর্স করতেছেন করতে থাকেন। ওনার মার্চেন্ডাইজিং এর উপরে ধারণা খুবই কম। যদি ওই সুইং অ্যালাউন্স আর যদি ওয়াশিং অ্যালাউন্স সে যদি না বুঝে, সে প্যাটার্ন কিভাবে তৈরি করবে? সুইং অ্যালাউন্স এর মধ্যে যদি ওয়াশিং অ্যালাউন্সে যদি 4 সেন্টিমিটার কমে যায়, সে যখন প্যাটার্ন তৈরি করবে তখন 4 সেন্টিমিটার কাপড় বেশি নেওয়া লাগবে। হ্যাঁ, আর তার মধ্যে বোঝা যায় এটা কাটিং এটা বাড়তি করে বাড়ায় না লাগে। হ্যাঁ, তাহলে ওর পরে কাটিং তো প্যাটার্ন তো বাড়াবে, আর সুইং এর সমস্যা হয় আবার কাটিং এটা বাড়ায় না লাগে, এটা আবার সমস্যা। তাও আবার স্যাম্পল কোয়ালিটিতে কাজ করবে, একেবারে মেইন জায়গায় স্যাম্পল কোয়ালিটিতে স্যাম্পল মানে কাজ করা কি মুখের কথা? ক্লাস করতে থেকে শুরু হবে আজকে? হুম, সেট কলাম থেকে। সেট কলামের যে ব্যাপারটা সেটা হলো একটা পেজকে বা পেজের নির্দিষ্ট কিছু অংশকে নির্দিষ্ট কিছু সংখ্যায় বিভক্ত করা। একটা পেজকে বা পেজের কিছু অংশকে নির্দিষ্ট কিছু সংখ্যায় বিভক্ত করা বা ভাগ করা। কলাম কি জিনিস? প্রত্যেকটা পেজ এর মধ্যে একটা কলাম থাকে। আমরা কাগজের মধ্যে যখন লিখি পুরা কাগজটাই একটা কলাম। যখন কাগজের মাঝখান দিয়ে ভাঁজ ভাঁজ করা হবে, প্রত্যেকটা ভাঁজ এক একটা কলাম হবে। কথা বুঝছেন? এখন প্রশ্ন হলো, যদি পুরা কাগজকে ভাঁজ দেই তাহলে তো পুরা পেজের মধ্যেই কলাম হলো, তাহলে নির্দিষ্ট লেখার মধ্যে কিভাবে হবে? আপনি পুরা পেজকে ভাঁজ দিবেন, কিন্তু পুরা পেজের মধ্যে তো আর আপনি লিখবেন না। পুরা পেজের মধ্যে তো আপনি কলাম তৈরি করবেন না। আপনার যেটুকুর মধ্যে কলাম হিসেবে লেখা দরকার সেইটুকুর মধ্যে আপনি লিখবেন, তাহলে সেটুকুর মধ্যে কলাম হয়ে যাবে। কিন্তু কম্পিউটারের পেজ তো সেরকম ভাবে ভাঁজ করা যাবে না। আর সেভাবে ভাঁজ করতে হলে পেজ মেকার নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারে কাজ করতে হবে অথবা ইনডিজাইনে কাজ করতে হবে। যাই হোক, অত জটিল আমাদের যাওয়ার প্রয়োজন নাই। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে করা যায় আমাদের এটাই জানতে হবে। এই যে পেজগুলো যে আছে দেখেন, এই পেজগুলোর মধ্যে একটা কলাম আছে এবং কলামটা কতটুকুর মধ্যে লেখা হচ্ছে আমাদের এই যে মার্জিনের মধ্যে আমরা সেটা জেনে নিছি, তাই না? ওয়াইড এবং হাইডে পেজের মধ্যে মাঝখানে কতটুকুর মধ্যে লেখা হবে সেটা আমরা জানছি না। এটাই হলো কলাম মেজারমেন্ট। এটা কি কলাম মেজারমেন্ট বা টেক্সট বাউন্ডারি? যদি নির্দিষ্ট লেখার মধ্যে কলাম তৈরি করতে চান তাহলে সিলেক্ট করতে হবে, আর যদি পেজের মধ্যে করতে চান তাহলে সিলেক্ট করার প্রয়োজন নাই। পার্থক্য এইটুকুই। সিলেক্ট করার পর আপনি কি করবেন, সরাসরি কমান্ডে চলে যাবেন। পেজ লেআউটে যে এই যে কলাম লেখা আছে কলামে চলে যান, মোর কলামে যাবেন, গিভ কলাম নাম্বার, এই যে এখানে নাম্বার অফ কলামের মধ্যে আপনি এই অংশটুকুকে কয়টা অংশে বিভক্ত করতে চান। কলামের ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। পেপার তো পড়েন, না পড়লেও পেপার অবশ্যই দেখছেন। ওই পেপারের মধ্যে কলাম উল্লেখ করা থাকে না, এত নাম্বার কলাম এত নাম্বার লাইন বা এত নাম্বার পেজ থাকে না, ওটাই হলো কলাম। তো এই লেখাটাকে আমরা 5টা কলাম তৈরি করবো, তাহলে এখানে আমরা নাম্বার অফ কলামে 5 লিখে দিলাম, তারপর ওকে করেন।
দেখেন এই যে 5টা কলাম বিভক্ত হয়ে গেছে। আর এখানে মার্জিন কয়টা আসছে? 5টা মার্জিন আসছে না? হ্যাঁ, এটাই হলো কলামের কাজ। এটা কিসের কাজ? কলামের কাজ। বুঝতে পারছেন? এখন মনে করেন পুরো পেজে দিব, সেই ক্ষেত্রে আমাদের এই কলামটাকে আগে উঠাই দিতে হবে। সিলেক্ট করে সেম কমান্ড দেওয়ার জন্য যেভাবে উঠাই দেওয়ার জন্য একই রকম, মোর কলামে যে নাম্বার অফ 1, ওকে, ঠিক আছে। এখন দেখেন এই যে এই লেখাটা কিন্তু এই লেখা থেকে আলাদা হয়ে গেছে। কারণ কি? কারণ হলো এই লেখাটা সিলেকশন অবস্থায় ছিল না, এই জন্য এই লেখাটুকুর মধ্যে 5টা কলাম রয়ে গেছে, আর এই বাকি লেখার মধ্যে একটা কলাম, আবার নিচেরটার মধ্যেও একটা কলাম। বুঝতে পারছেন? তাহলে করণীয় হলো উপরের যেটা একটা কলাম আছে ওইটার শেষে কার্সর রেখে ডিলিট চাপ দিলেই আবার আগের অবস্থায় চলে আসবে, এবং সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার আপনি কলামটাকে উঠাই দিবেন, 1 কলাম, এবং লেখার শেষে দেখেন এখানে কিন্তু একটা বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? এই গ্যাপটা তৈরি হয়েছে কি কারণে? এই কারণে তৈরি হয়েছে যেহেতু নির্দিষ্ট জায়গার মধ্যে আমরা কলামটা দিয়েছিলাম, এবং ওইটাকে উঠাই দিলে তখন একটা গ্যাপ তৈরি হবে, সেটা দেখাবে, অথবা নিচে একটা লাইন দেখাবে। সেটাকে উঠাই দেওয়ার নিয়ম হলো ডিলিট চাপ দিবেন। দেখেন এখন আর কোনো গ্যাপ নাই, আছে? ডিলিট চাপ দিলে কি হবে? গ্যাপটা চলে যাবে। আর এই গ্যাপটা কেন আসে? নির্দিষ্ট জায়গায় কলাম দেওয়ার পর কলামটাকে উঠাই দিবে। এখন পুরো পেজে কলাম দিতে চলে ঠিক একই নিয়ম। মোর কলামে যাবেন, এখান থেকে মনে করেন 5টা কলাম দিলেন। এখন 5টা কলাম দেওয়ার পরে এই যে এখানে ওয়াইড এন্ড স্পেসিং যে আছে, কলাম চড়া এবং তার দূরত্ব কতটুকু হবে, একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কতটুকু হবে, এটা আপনাকে ঠিক করতে হবে। যদি 5 ইঞ্চি পরিমাণ জায়গা 5 ইঞ্চি বলতেছে, যদি 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ জায়গা যদি ফাঁকা থাকে, তাহলে মোটামুটি অনেক জায়গায় ফাঁকা থেকে যায়, মাঝখানে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে আপনার জায়গা লাগবে বেশি, লেখার জন্য জায়গা বেশি লাগবে, তাই না? মানে অনেক পেজের মধ্যে অনেক বেশি জায়গা নিয়ে লিখতে হবে। আর যদি স্পেস কমায় দেন তাহলে অল্প জায়গার মধ্যে আপনি বেশি লিখতে পারবেন। সেই ক্ষেত্রে স্পেসিং এর মধ্যে 0.2 দিলেই যথেষ্ট, মিনিমাম স্পেসিং 0.2, ঠিক আছে? 0.2 কিবোর্ড থেকে ডাউন অ্যারো এবং আপ অ্যারো দিলে এটা বাড়বে, ঠিক আছে? যখন আপনি স্পেসিং কমাবেন অথবা বাড়াবেন, ওয়াইড এর মধ্যে ওয়াইডটা কি চেঞ্জ হবে। ওকে দেন। দেখেন আমাদের প্রত্যেকটা পেজ 5টা কলামে তৈরি হয়ে গেছে, যদিও পরবর্তীগুলি দেখাইতেছে না, কারণ পরবর্তীগুলোর মধ্যে লেখা নাই, এজন্য দেখাইতেছে না। এখন এখন এইখানে যে ব্যাপারটা সেটা হলো যে দেখতে কেমন একটু হিজিবিজি লাগতেছে, তাই না? এটা কারণ হলো যে লাইনগুলি আসলে মিলানো যেতেছে না। একদম শেষের দিকে, শেষের দিকে, হ্যাঁ, ডান পাশে। তাহলে করণীয় হলো আমাদের এই কলামে যে মোট কলাম থেকে আমাদের এই যে লাইন বিটুইন আছে, লাইন বিটুইন দিয়ে যদি আপনি ওকে করে দেন তাহলে এখানে লাইন ডিস্ট্রিবিউট করে দেবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এরপরে বলা হয়েছে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যানাদার কলাম। এটা কেন বলা হয়েছে? খবরের কাগজের মধ্যে একটা খবরই যে পুরো পেজের মধ্যে বা পুরো পেপারে থাকে তা কিন্তু না। মনে করেন একটা খবরের মধ্যে আপনার 50টা লাইন হবে। এখন সেই 50টা লাইন কি সে ভার্টিক্যাল দিবে নাকি হরাইজন্টালি দিবে? পাশাপাশি দিবে না? পাশাপাশি দিতে হলে তো তাকে মনে করেন প্রথম কলামে লিখতে হবে 10টা লাইন, তারপরের কলামে লিখতে হবে 10টা লাইন, তারপরে এবার 5টা কলামে 50টা লিখতে হবে।
এইটা করতে হলে আপনাকে তখন কলাম ব্রেক ব্যবহার করতে হবে, যেভাবে আমরা পেজ ব্রেকের ব্যবহার করে নতুন পেজ নিয়েছিলাম। তো এখানে দেখেন আমাদের দুইটা কলাম, পরের পেজে দুইটা কলাম পর্যন্ত দেখাচ্ছে, পরের কলাম তিনটা কিন্তু দেখাচ্ছে না। এখন মনে করেন এই কলামের লেখা অর্থাৎ দ্বিতীয় পেজের দ্বিতীয় কলামের লেখা এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? এই লেখা এখানেই শেষ, নিচে আর কোনো লেখা আসবে না। এখন পরের কলাম থেকে আমাদের লেখা শুরু করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? আমরা পেজ ব্রেকের জন্য নতুন পেজ নেওয়ার জন্য যেভাবে ব্যবহার করছিলাম ঠিক একই রকম একটা এন্টার দিব। কি দিব? এন্টার দিয়ে এই যে ব্রেক থেকে কলাম ব্রেক, আগে দিয়েছিলাম পেজ ব্রেক, এখন দিব কলাম ব্রেক। এই দেখেন পরের কলামে চলে আসছে। এরপর যদি আবার কলাম ব্রেক দেন তাহলে আবার পরের কলামে চলে আসবে, আবার ব্রেক দিলে আবার পরের কলামে চলে আসবে, ঠিক আছে? আপনি যদি লেখা সহ নিতে চান, কতটুক লেখা আপনার যাবে? মনে করেন এই যে 4 নাম্বার পয়েন্টের এখান থেকে আপনার এই যে এই জায়গা থেকে আপনার দ্বিতীয় কলামে যাবে, তাহলে লেখা শুরুতে কার্সর রেখে ব্রেক দিতে হবে। এই ক্ষেত্রে এন্টারের প্রয়োজন নাই। দেখেন লেখা চলে আসছে, কিন্তু আসছে না? আচ্ছা, আবার মনে করেন এখানে ব্রাউন থেকে পরের কলামে চলে যাবে, তাহলে এখানে কার্সরটা রেখে লেখার শুরুতে আবার ব্রেক দেন, তাহলে লাইনটা কিন্তু ইকুয়াল থাকলো। বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার হন নাই? কি ব্রেকের ব্যাপারটা বুঝেন নাই? হাউ টু গেট এ নিউ পেজ, এই কমান্ড আপনি বুঝতে পারছিলেন? তাহলে ওইটা বুঝলে এটাও বুঝতে পারবেন। ওইটা ছিল একটা পেজ শেষ হওয়ার আগে আরেকটা পেজ নেওয়া, আর এখানে একটা কলাম শেষ হওয়ার আগে আরেকটা কলাম নেওয়া। পেজ ব্রেকের মধ্যে ছিল যদি আপনি লেখা সহ অন্য পেজে নিতে চান তাহলে লেখার আগে কার্সর রাখতে হবে, আর এখানে হলো যদি লেখা সহ অন্য কলামে নিতে চান তাহলে লেখার আগে কার্সর রাখতে হবে। শব্দ খালি দুইটা আলাদা, পেজ এবং কলাম। বুঝতে পারছেন? সেট স্ল্যাশ রিমুভ ট্যাবস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লেখাকে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা, এটা হলো এটার গুরুত্ব। লেখাকে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা। আমরা যখন লেখা লিখি, লেখাগুলি সেন্টেন্স অনুসারে লাইন তৈরি মানে লাইন সেন্টেন্স দিয়ে লাইন তৈরি হয়। কিন্তু আমরা যখন সিভি তৈরি করি, বায়োডাটা তৈরি করি, তখন কি ওগুলো সেন্টেন্স অনুসারে লেখা হয় না ডাটা অনুসারে লেখা হয়? ডাটা অনুসারে লেখা হয়। যদি কোনো ডকুমেন্ট ডাটা অনুসারে লেখার প্রয়োজন হয় তখনই আপনাকে ট্যাব সেট আপ করে কাজ করতে হবে। অর্থাৎ ডাটা অনুসারে যদি লেখার প্রয়োজন হয় মানে হলো কোনো ডকুমেন্ট যদি তার লেখাগুলোকে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করার প্রয়োজন হয়, নির্দিষ্ট দূরত্বে লেখার যদি প্রয়োজন হয়, যেমন মনে করেন এইটুকুর মধ্যে কিছু লেখা হবে, আবার ডান পাশে এইটুকুর মধ্যে কিছু লেখা হবে, তারপরে এইটুকুর মধ্যে কিছু লেখা হবে, সেক্ষেত্রে ট্যাব তৈরি করতে হবে। কিবোর্ডে যে ট্যাবটা আছে সেই ট্যাবের কাজ হলো, কিবোর্ডে যে ট্যাব আছে দেখেন আছে না ট্যাব লেখা, এই ট্যাব চাপ দিলে সাধারণত কার্সরটা হাফ ইঞ্চি করে যায়। কার্সরটা কি হাফ ইঞ্চি করে দূরে যাচ্ছে। আর সেই অনুসারে যদি আমরা কোনো লেখাকে 6 ইঞ্চি 3 ইঞ্চি থেকে অর্থাৎ 1 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মধ্যে লেখা হবে, আবার 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চির মধ্যে লেখা হবে। তো 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে যাওয়ার জন্য কিবোর্ড থেকে যদি ট্যাব ব্যবহার করা হয় তাহলে 6 বার চাপতে হবে, যেহেতু হাফ ইঞ্চি করে যায় এই জন্য 6 বার চাপতে হবে না, 6 বার চাপতে হবে। কিন্তু আমরা যদি ট্যাব সেট আপ করে কাজ করি তাহলে আমরা
এক চাপেই নির্দিষ্ট জায়গায় যেতে পারবেন। এটাই হলো ট্যাব সেটআপের কাজ। তবে শর্ত হলো ট্যাব সেট করার পরে কিবোর্ডের ট্যাব কি ব্যবহার করে কাজ করতে হবে। আপনি ট্যাবটাকে এখানে সেট করবেন, সেট করার পরে কিবোর্ডের ট্যাব ব্যবহার করে আপনাকে কাজটাকে বাস্তবে নিয়ে আসতে হবে। ট্যাব কিভাবে তৈরি করতে হয় দেখেন, আমরা যখন ট্যাব সেটআপ করব, ট্যাব অ্যালাইনমেন্টটা যখন দিব, ট্যাব অ্যালাইনমেন্টটা হলো কোন দিক থেকে লেখাটা কোন পাশ থেকে শুরু হবে। আচ্ছা দেখেন, আগে কমান্ডে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। ট্যাবটা বসবে হলো আমাদের এই যে হরাইজন্টাল যে রুলার বার আছে এর মধ্যে, এই যে হরাইজন্টাল যে রুলার আছে সেটার মধ্যে বসবে। তাহলে আমাদের যেতে হবে পেজ লেআউট থেকে প্যারাগ্রাফ, পেজ লেআউট থেকে প্যারাগ্রাফ, তারপরে ট্যাবস। এখানে আছে ট্যাব স্টপ পজিশন, ডিফল্ট ট্যাব স্টপ দেখেন কত লেখা আছে 0.5, তার মানে কিবোর্ডের ট্যাব ব্যবহার করলে হাফ ইঞ্চি করে যায়, 0.5 করে যায়। এখানে আছে অ্যালাইনমেন্ট, কি আছে লেফট সেন্টার রাইট, এই তিনটা অ্যালাইনমেন্টই সাধারণত ব্যবহার করা হয়। কোনটা কি কাজ এটাতে বসে পড়েন, বসেন। লেফট অ্যালাইনমেন্ট ট্যাবের কাজ হলো লেখাকে বাম দিক থেকে ডান দিকে নিবে, লেখাকে বাম দিক থেকে ডান দিকে নিবে। সেন্টার অ্যালাইনমেন্ট ট্যাবের কাজ হলো লেখাকে মাঝখান থেকে ডানে বামে নিবে, মাঝখান থেকে ডানে বামে সমানভাবে ভাগ করে দিবে। অর্থাৎ আপনি যখন লিখবেন কার্সরটা আপনার ডান দিকে যাবে কিন্তু লেখাটা দুই পাশে ছড়া যাবে। আর রাইট অ্যালাইনমেন্ট ট্যাবটা ব্যবহার করা হয় যদি কোনো আপনি কোনো কিছুর মান লিখতে চান, যেমন প্রশ্নের মান যে লেখা হয় 2 গুণ 5 সমান 10 বা হাফ গুণ 2 সমান 1 যদি লেখা হয়, সেই ক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্ট গুলি ডান দিক থেকে সমান হয়। আর রাইট অ্যালাইনমেন্ট ট্যাব ব্যবহার করলে লেখা ডান দিক থেকে বাম দিকে যাবে। কথা বুঝছেন? তিনটা সেট করে আমি দেখাই দিচ্ছি দেখেন। দেখেন ট্যাব স্টপ পজিশনের যে ব্যাপারটা, মনে করেন আমরা 0.5 একটা নিব, 0.5 একটা নিব, 0.5 দিলাম, ঠিক আছে। তারপরে সেটে ক্লিক করতে হবে, এই চলে আসলো। এই 0.5 আমরা দিলাম কোন অ্যালাইনমেন্টে, লেফট অ্যালাইনমেন্টে, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখানে মনে করেন দিলাম 3 ইঞ্চিতে একটা যাবে, এটা যাবে সেন্টার অ্যালাইনমেন্ট ট্যাবে, সেট করলাম। 3 ইঞ্চিটা কোন অ্যালাইনমেন্টে যাবে, সেন্টারে। এরপরে দিলাম 6 ইঞ্চিতে যাবে রাইট অ্যালাইনমেন্ট, এটাকেও সেট করলাম, ঠিক আছে। ওকে, এ দেখেন এটা হলো লেফট অ্যালাইনমেন্ট, এটা সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হলো রাইট অ্যালাইনমেন্ট, বুঝছেন? যখন আমরা এখানে ট্যাব চাপ দিয়ে যখন লিখবো, লেখা কোন দিকে যাচ্ছে, লেখা কোন দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে যায়। এখন আপনি ট্যাব চাপ দেন, দেখেন সরাসরি 3 ইঞ্চিতে চলে আসছে। এখন আপনি লেখেন, দেখেন লেখা ডান দিকে বাম দিকে সমান হয়ে যাচ্ছে। আবার চাপ দেন ট্যাব, চলে আসলো রাইট অ্যালাইনমেন্ট, এখন লেখেন লেখা বাম দিকে যাবে। কথা বুঝছেন না? এখনো বুঝেন নাই? এখন দেখেন শুধু লেফট অ্যালাইনমেন্ট ট্যাব ব্যবহার করে কিভাবে বায়োডাটা তৈরি করা হয়। 0.5 একটা হবে, সেট 3 তে একটা হবে, 3.5 এ একটা হবে, তিনটা যদি আরো প্রয়োজন হয়। অর্থাৎ এখানে লেখার পর আপনাকে সেট করতে হবে, সেট করলে নিচে আসবে, আর নিচের এই ঘরে আসা মানেই আমাদের এই হরাইজন্টাল রোলার বারের মধ্যে সেটা সেট হবে, না হলে হবে না। ওকে, এই দেখেন তিনটা চলে আসছে, তিনটাই লেফট অ্যালাইনমেন্ট। এখন আপনি এখানে দিলেন 1 নাম্বার, ট্যাব দিলেন, দেখেন এখানে কিন্তু চলে আসছে, লেফট অ্যালাইনমেন্টে চলে আসছে। এখানে লিখলেন নেম, দিলেন ট্যাব, এখানে দিলেন কোলন, ট্যাব দিলেন, লিখলেন এখানে নাম, তারপর 2 নাম্বার ট্যাব, ফাদার্স নেম দিলেন, এখানে লিখলেন। দেখেন
দেখেন লেখার কিন্তু অ্যালাইনমেন্ট সব এক সমান হচ্ছে, কথা বুঝছেন? এখন আপনার মনে করেন এই অ্যালাইনমেন্ট গুলি ট্যাব অ্যালাইনমেন্ট দিয়ে আপনার যতটুকু লেখা দরকার লিখছেন, আপনি এন্টার দিলেন, কিন্তু এখান থেকে আপনি যখন ট্যাব ব্যবহার করে লিখতেছেন, আচ্ছা এখানে তো আপনি তো 50 টাকা দিচ্ছেন, কিন্তু আপনার এই এগুলো খরচ বাজেট ঘোষণা করছে কালকে, তো খরচ আরো বাড়ায় দিচ্ছে, আমি আজকে যা সেটা শুনতে পাচ্ছি, আপনাকে আরো 50 টাকা দিতে হবে। হ্যাঁ। আমি আজকে যে এই খবরটা পাইছি, কথা বুঝছেন? রবিবার অবশ্যই পাবেন আপনি। আহ আশা করি আপনার কাজ বৃহস্পতিবার হবে, শনিবারে আসলেও পাবেন। বৃহস্পতিবার কাজ শেষ হবে, শনিবারে আসলে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্ম নিবন্ধনের ই বাড়ায় দিচ্ছে, খরচ বাড়ায় দিচ্ছে সরকার, বাড়ায় দিচ্ছে, কমায় দিচ্ছে না, এটা অনেকদিন ধরেই বলতেছিল। জন্ম নিবন্ধন 45 দিনের মধ্যে করলে আপনার 250 থেকে 300 টাকা লাগবে, বাচ্চা জন্ম না 45 দিন, এরপরে যদি করেন তাহলে 500 টাকা 800 টাকা লাগবে। আচ্ছা দেখেন, তো এখানে এই অ্যালাইনমেন্টে করার পরে যদি আপনি অন্য অ্যালাইনমেন্টে করতে চান, তাহলে একই কমান্ডে যে আপনাকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে, অথবা আপনাকে মেজারমেন্টটা চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এখান থেকে দুইটা অ্যালাইনমেন্ট ঠিক আছে, একটা অ্যালাইনমেন্ট আমি রাখবো না, তাহলে আপনাকে যে অ্যালাইনমেন্ট আপনি রাখতে চান না সেই অ্যালাইনমেন্টটাকে আপনাকে উঠাই দিতে হবে। সেটা কোনটা? মনে করেন এখান থেকে 3 ইঞ্চিটা আপনি রাখবেন না, এখানে সিলেক্ট করবেন, যেহেতু এখানে সেট করা, সিলেক্ট করে যে ক্লিয়ার, ওকে, দেখেন 3 নাম্বারটা কিন্তু চলে গেছে। মানে কোন অবস্থায় গেছে? যেখানে আপনার কার্সরটা আছে সেখান থেকে নাই, অর্থাৎ আপনি এখন যত নিচের দিকে যাবেন এই 3 নাম্বার অ্যালাইনমেন্টটা থাকবে না, ট্যাব অ্যালাইনমেন্টটা থাকবে না, কিন্তু উপরে যে কাজগুলো আছে এগুলোর মধ্যে, অর্থাৎ আগের অ্যালাইনমেন্ট রেখে আপনি যখন কাজ করছেন সেখানে আপনি ক্লিক করলে তখন কিন্তু আপনাকে ওই অ্যালাইনমেন্টটা দেখাবে, ওই মেজারমেন্টটা কি দেখাবে। আর যদি আপনি মনে করেন যে আহ, আপনার এখন আর ট্যাবের প্রয়োজনই নাই, মানে ট্যাব মেজারমেন্টের প্রয়োজন নাই, কিন্তু আপনি কিবোর্ডের ট্যাব ব্যবহার করে কাজ করবেন, এখন কিবোর্ডের ট্যাব যখনই আপনি ব্যবহার করে কাজ করবেন, মনে করেন এখানে দিছেন, তারপরে আবার ট্যাব চাপ দিলে তো সরাসরি 3.5 ইঞ্চিতে চলে আসবে, কিন্তু আপনার তো এত গ্যাপের প্রয়োজন নাই, আপনার সিঙ্গেল সিঙ্গেল দরকার, সেই ক্ষেত্রে আপনাকে সবগুলিকে উঠাই দিতে হবে। ওখানে ক্লিয়ার অল আছে, ওখান থেকে দিলেও হবে, অথবা আপনি এখান থেকে যে ক্লিক করে ধরে টান দিলে উঠে যাবে, অথবা আপনি এখানে যে ক্লিয়ার অল দিয়ে দিলেও চলে যাবে, কথা বুঝছেন? আজকে এই পর্যন্তই থাকুক, পরের ক্লাসে ইনশাল্লাহ আরো দেখা যাবে।